নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সকলে খুব ভালো করে পড়াশোনা করছো। সামনে যে পঞ্চায়েতের পরীক্ষাটা আসবে আসবে করছে আর কি, এখনো নোটিফিকেশন দেয়নি, তবে দিতে খুব একটা বেশি দেরিও হবে না আশা করছি। তো সেই পঞ্চায়েত পরীক্ষাকে মাথায় রেখে আমাদের একটা সিরিজ, একটা অনলাইনের সিরিজ চালু করা হয়েছে। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেখানে কিন্তু থিওরিটিক্যালি পরে প্র্যাকটিস করে বোঝানো হবে। ঠিক আছে। এর আগের দিন একটা ক্লাস হয়েছিল যেখানে আমরা অনুপাত এবং সমানুপাত করেছিলাম এবং বলেছিলাম আরেকটা ক্লাস অনুপাত অথবা সমানুপাতে করব আমরা। ঠিক আছে। তো আরেকটা আজকে ক্লাস অনুপাত এবং সমানুপাতে আমরা নিয়ে চলে এসেছি। চলো, আচ্ছা, একটু যদি বলে দিই, তো আগের দিন বলেছিলাম অনুপাত বা সমানুপাত কি। অনুপাত সমানুপাত হলো কোনো একটা সংখ্যা অন্য কোনো সংখ্যা থেকে কত গুণ সেটা বোঝানোর জন্য ইউজ করা হয় অনুপাত। ঠিক আছে। এবার দুটো অনুপাত যদি সমান হয় তাদেরকে সমানুপাত বলা হয়। এর আগের দিন আমরা শিখেছিলাম কি করে যদি x:y, y:z, z:a দেওয়া থাকে তাহলে কিভাবে x:y, z:a কি করে বের করতে হয় সেগুলো আমরা সকলেই করেছিলাম। আজকে কি করব, আজকে বেসিকটা অত বলছি না, কিছু কোশ্চেন এনেছি তোমাদের জন্য, যে কোশ্চেন গুলো বিগত সময়ে কোনো না কোনো পরীক্ষায় এসেছে বা অনুপাত সমানুপাত থেকে এই কনসেপ্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের ফার্স্ট কোশ্চেন আছে। ঠিক আছে, কোশ্চেনের সাথে সাথে যেটুকু বোঝা সেটুকু বুঝবো। চলো, ফার্স্ট কোশ্চেন। খুবই ইজি কোশ্চেনও নয়, খুবই কঠিন কোশ্চেনও নয়। কিছু ইজি কোশ্চেন আছে, কিছু কিছু কঠিন কোশ্চেন আছে, সব মিলিয়ে একটা সেট আমি তৈরি করেছি। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন। কি বলা হলো, সরি, কি বলা হলো, বলা হলো 21,000 টাকা তিনজন বিনিয়োগকারীর মধ্যে 1, 2, 4 অনুপাতে ভাগ করা হলে বৃহত্তর এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে। টোটাল কত টাকা, টোটাল স্যার 21,000 টাকা। কয় জনের মধ্যে ভাগ করবে, 3 জনের মধ্যে। কি অনুপাতে ভাগ করবে, 1, 2, 4 অনুপাতে ভাগ করবে। আগের দিন আমরা পড়েছিলাম যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট একটা নির্দিষ্ট রেশিওতে কারোর মধ্যে ভাগ করা হয় তাহলে এই যে 1 রেশিওটা এটা প্রথম ব্যক্তির জন্য, 2 রেশিওটা দ্বিতীয় ব্যক্তি, 4 রেশিওটা তৃতীয় ব্যক্তি, এগুলো সকলেই জানে, খুবই বেসিক একটা জিনিস। ঠিক আছে। তাহলে বলা হয়েছে বৃহত্তর ও ক্ষুদ্রতম অংশের মধ্যে পার্থক্য কত টাকা। আচ্ছা, একটা কথা বলো, আমাদের টোটাল টাকা দেওয়া আছে আর আমাদের টোটাল রেশিও আমরা বলতে পারবো না। এই 4, 1+2+4 টোটাল কত রেশিও হলো, 4, 2, 6, 7। এই 7 রেশিও মানেই কি 21,000 টাকা না? বলবে হ্যাঁ স্যার, কারণ এই টোটাল 7 মানেই তো 21,000, তাহলে 1 রেশিওর ভ্যালু কত স্যার, 21,000/7 মানে 3,000 টাকা। এইটুকু তো আমরা বুঝে গেলাম যে 1 রেশিওর ভ্যালু কত হবে, 3,000 টাকা। বলা হয়েছে সব থেকে বৃহত্তর এবং ক্ষুদ্রতর, সব থেকে বৃহত্তর ছিল 4 রেশিও, ক্ষুদ্রতর ছিল 1 রেশিও। তাহলে 4 থেকে 1 এর পার্থক্য কত হয়েছে, 3। আমাদের ওটাই বের করতে বলেছে। তাহলে 3 রেশিও মানে কত হবে, তাহলে 3 রেশিও হবে মানে 9,000 টাকা। অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 9,000 টাকা। ঠিক আছে, খুব বেসিক কোশ্চেন, খুবই বেসিক কোশ্চেন। চলে যাবো পরের কোশ্চেন। দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 66, তাদের অনুপাত হচ্ছে 7:5। তাহলে সংখ্যা দুটি কি, দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে, তাদের রেশিও বলে দিয়েছে, সংখ্যা দুটি চেয়েছে। আচ্ছা, বিয়োগফল বলে দিয়েছে জানি, তাহলে এই রেশিওর বিয়োগফলটা কত, 7 - 5 কত হচ্ছে 2। এই 2 রেশিওর ভ্যালুই তো কত বলে দিয়েছে স্যার, এই 2 রেশিওর ভ্যালুই তো বলে দিয়েছে 66। তাহলে 1 রেশিওর ভ্যালু কত স্যার, 33। 33। এবার আমাকে বলেছে সংখ্যা দুটি কত, একদম সোজা। তাহলে প্রথম সংখ্যাটা হবে, যেহেতু আমাদের রেশিও ছিল 7:5, তাহলে প্রথম সংখ্যাটা ইনটু 33, 3 × 7 = 21 আর 3 × 7 = 23, আর এখানেও ইনটু 33 মানে 165। 231 165 কত আছে,
231 165, তার মানে প্রথমটা এবং দ্বিতীয়টার ভ্যালু বেরিয়ে গেল। তোমাকে এখান থেকে যে কোনো কিছু বের করতে দিতে পারে। তোমাকে ডিরেক্ট বলতে পারতো যে দুটি সংখ্যার বিয়োগফল 66, তাদের অনুপাত 7:5, তাদের যোগফল কত, তখন তুমি এক রেশিওর ভ্যালু বের করলে কত 33, তখন আর এই সিঙ্গেল করে বের করবে না, কি করব ডিরেক্ট যোগ করে দেবো। 7 আর 5 কত হয় 12 হয়, তাহলে 12 এর সাথে 33 গুণ করলে যত হবে সেটা হবে আমাদের তাদের যোগ। ঠিক আছে, একদম সোজা। চল নেক্সট। বলা হলো একটা পাত্রে লাল ও সবুজ বলের অনুপাত হচ্ছে 3:1। একটা পাত্রে লাল বল আছে এবং সবুজ বল আছে, তাদের রেশিও হচ্ছে 3:1। বলেছে যদি ওই পাত্রে এই দুই রকমের বল থাকে তবে নিচের কোনটি সর্বমোট বলের সংখ্যা হতে পারে না। বলেছে যদি ওই পাত্রে শুধুমাত্র এই দুই ধরনেরই বল থাকে তাহলে নিচের চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হতে পারে না এই বলগুলোর মধ্যে। এই টাইপের কোশ্চেন এখন দিচ্ছে। ঠিক আছে, এখানে অপশন টেস্ট তোমাকে করতে হবে। অপশন টেস্ট যদি করি তোমরা নিজেরাই বলতে পারবে যে 3 রেশিও আর 1 রেশিও টোটাল যে বল হবে সেটা কত রেশিও সমান হবে স্যার? বলবে 4 রেশিও সমান হবে। যতই হোক না কেন, 20টা হোক, তাই তো, 80টা হোক, 160টা হোক, যাই হোক না কেন সেটা সবসময় 4 এর মাল্টিপলই হবে। এমন হবে না যে 21টা বল থাকবে, সম্ভবই না, তাই তো। তার মানে যে টোটাল বলটা থাকবে সেটা সব সময় 4 এর মাল্টিপলই হবে, তাই তো, 4 এর রেশিওতেই হতে হবে। তাহলে এখানে আমরা চেক করব 96 অবশ্যই 4 দিয়ে ভাগ যায়, এটা হতে পারে। 80 এটাও হতে পারে। 72 4 8 72 এটাও হতে পারে। 54 এটা কিন্তু কখনোই হতে পারবে না। সো আমাদের অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, এই বাক্সটাতে কখনোই 54টা বল থাকতে পারবে না, অন্য এই তিনটা সংখ্যা হতেই পারে। যদি 80টা থাকতো তাহলে 3 গুণিতে 60টা থাকতো লাল বল আর সবুজ বল থাকতো 20টা। যদি 96টা থাকতো তাহলে 3 24 72টা থাকতো লাল বল আর 24টা থাকতো, ঠিক আছে, 24টা থাকতো সবুজ বল। কিন্তু কখনোই কিন্তু এইটা 54 হতে পারবে না, কারণ 54 4 দিয়ে ভাগ যায় না। বুঝতে পেরেছি? চল নেক্সট কোশ্চেন। ক, খ এবং গ যথাক্রমে 600 টাকা, 800 টাকা, 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে ক আরো 300 টাকা বিনিয়োগ করলো। বছর শেষে 300 টাকা লাভ হলে গ এর লভ্যাংশ হয় 108 টাকা। তাহলে ক কত সময় পরে 300 টাকা বিনিয়োগ করেছিল? খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দেখো তিনজন ব্যক্তি আছে, একজন হচ্ছে ক, একজন হচ্ছে খ, একজন হচ্ছে গ। ক, খ, গ। তাহলে ক প্রথমে কত টাকা বিনিয়োগ করেছিল? স্যার 600 টাকা। খ কত করেছিল? 800 টাকা। গ কত করেছিল? 900 টাকা। তিনজনে বিনিয়োগ করলো। এবার তোমরা এটাকে ছোট করে 6 8 9 লিখতে পারো, যেহেতু আমরা রেশিওতে বের করছি। ঠিক আছে, 6 8 9 লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বছর শেষে বলেছে, আচ্ছা কয়েক মাস পরে ক আরো 300 টাকা বিনিয়োগ করলো। ক আরো 300 টাকা বিনিয়োগ করলো, তার মানে এই যে বছর শেষে এত টাকা লাভ হলো। আচ্ছা ক বিনিয়োগ করেছে নতুন করে, খ আর গ এরা কি আর বিনিয়োগ করেছে স্যার? না স্যার, এরা তো আর বিনিয়োগ করেনি। এরা যদি বিনিয়োগ না করে তাহলে এদের যে টাকাটা এটা টোটাল কত মাস কেটেছে? বলবেন স্যার 1 বছর কেটেছে। 1 বছর মানে 12 মাস। 1 বছর মানে 12 মাস। আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি, আচ্ছা গয়ের লভ্যাংশ 108 টাকা হলো। গয়ের লভ্যাংশ যদি 108 টাকা হয় তাহলে এখান থেকে সোজাসুজি বের করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো আমি রেশিওটাকে ছোট করার জন্য, এটাকে 8 ধরছি, এটাকে 9 ধরছি, এটাকে 9 ধরছি, 800 কে 8 ধরছি আর এটাকে 6 ধরছি। ধরতেই পারি যেহেতু রেশিও বের করব। দেখো 8 12 96 আর 9 12 108। 8 12 96, 9 12 108, তাই তো।
9 × 12 = 108। বলেছে গয়ের লভ্যাংশ 108, তাহলে গ লাভ পাবে কত? 108 টাকা গ লাভ পেয়েছে। তার মানে আমাদের টোটাল ভ্যালু হয়েছিল কত? আমাদের ভ্যালু হয়েছিল 108, তাহলে 1 রেশিওর ভ্যালু কত? স্যার 1 রেশিওর ভ্যালু হচ্ছে 1। ও 108 টাকা অরিজিনালে লাভ পেয়েছে, আমাদের রেশিওটাও 108 বেরিয়েছিল, তাহলে 1 রেশিওর ভ্যালু 1। খ যদি দেখি 8 12 কে 96, তাহলে 96 যদি হয় 96 রেশিও 96ই হবে, কারণ 1 রেশিওর ভ্যালু তো 1। তাহলে খ কত টাকা পাবে? 96 টাকা। তাহলে টোটাল 300 টাকা লাভের মধ্যে গ 108 টাকা পেয়েছে, খ 96 টাকা পেয়েছে, তাহলে বাদ বাকি যে টাকাটা আছে সেটা কে পাবে? বাদ বাকি যে টাকাটা আছে সেটা কে পাবে? অবশ্যই ক পাবে, হ্যাঁ কি? তাহলে দেখো 300 থেকে 108 আর 96 যদি করি, আচ্ছা 108 আর 96 যদি যোগ করি, 8 × 14, 9 × 10, 204। তাহলে টোটাল যে আরো যে 96 থাকলো, 300 থেকে বাদ বাকি 204 বাদ দিলে বাদ বাকি যে 96 টাকাটা থাকলো, এটা স্যার কে পাবে? এটা স্যার কে পাবে? এটা তো ক পাবে। এইটুকু তো ক্লিয়ার। এইবার আমাদের কোশ্চেন করব, কোশ্চেন কি যে না কি বলেছে? বলেছে কয়েক মাস পরে ক আরো 300 টাকা বিনিয়োগ করলো, তাহলে বছর শেষে 300 টাকা লাভ হলে কত সময় পরে 300 টাকা বিনিয়োগ করেছিল? ভালো কোশ্চেন। প্রথমে ছিল ওর রেশিও কত? 6। প্রথমে ছিল রেশিও কত? 6। পরে যেটা হবে সেটা কত হবে? পরে যেটা হবে 6 ছিল আরো 3, 300 ধরছি না, আমি রেশিও 3 ধরছি। 6 ছিল, পরে আরো 3 যোগ করলো, তাহলে পরে স্যার 9 হবে, পরে 9 হবে। এবার এমনিতেও x ধরে করা যায়, এবার আমরা করব অপশন টেস্ট। দেখো যদি 3 মাস পরে করে, আমি ধরে নিচ্ছি যদি 3 মাস পরে করে, তাহলে 6 খাটবে 3 মাস, তাহলে 6 খাটবে 3 মাস প্লাস 300 টাকা যোগ করার পর হয়ে গেল রেশিও 9, 9 খাটবে 9 মাস, হ্যাঁ কি না? 3 মাস পরে যদি ক বিনিয়োগ করে, তাহলে 6টা প্রথমে 3 মাস তো খাটবে, তারপরের যে 9টা সেটা বাদ বাকি 9 মাস খাটবে। তাহলে 3 6 18, 9 9 81, 18 আর 81 থেকে 96 হয়? বলবে স্যার হয় না। 18 আর 81 তে 96 হয় না। যদি 4 মাস হয়, তাহলে 6 × 4 আর 9 × 8। এইবার দেখো হচ্ছে কিনা, 4 6 24 আর 8 9 72, টোটাল ভ্যালু কত বের হচ্ছে? 96। তার মানে আমরা তো বুঝে গেলাম টোটাল কত হবে? 4 মাস পর বিনিয়োগ করব। এখানে x ধরে করা যায়? আমি চাইলে x ধরে করতে পারতাম অঙ্কটা, আমি x ধরবো না, তার জন্য আমি এইভাবে করে করলাম অপশন টেস্ট। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার বলছি, ছোট্ট করে এখানে বের করে নিলাম ওর, যেহেতু ওরা দুজন নতুন করে কোনো বিনিয়োগ করেনি, 12 মাস টাকা কেটেছে, 108 ইউনিটের ভ্যালু 108 দেওয়া আছে আমাদের, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1, এর 96 হয়েছিল, তাহলে 96 বাদ বাকি পড়ে থাকলো কত? 200, 204 হয়ে গেল, বাদ বাকি 96 পড়ে থাকলো, তাহলে মানে এ যেটা বিনিয়োগ করেছিল তার রেশিওটাও 96ই হবে। এইবার অপশন টেস্ট করব, দেখলাম যদি 4 মাস হয়, তাহলে প্রথম 6টা কেটেছিল 4 মাসের জন্য, আর পরে 4 মাস পরে যেহেতু 3 রেশিও 300 টাকা আরো বেশি দিয়েছিল, তাহলে 6 3 9 কেটেছিল 8 মাস, 8 আর 4 টোটাল 12 মাস, আমাদের হয়ে গেল 96। অ্যানসার মিলে গেল, অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যানসার। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। চল নেক্সট কোশ্চেন। আচ্ছা কোশ্চেনটা একটু টাইপিং হয়তো মিস্টেক আছে। বলা আছে প্রতি কুইন্টাল 134 টাকা ও 140 টাকা 141 টাকা চিনি এত অনুপাতে যদি মেশাই, তাহলে প্রতি কুইন্টালের দাম কত হবে? তাহলে প্রতি কুইন্টালের দাম কত হবে? এত অনুপাতে মেশালে প্রতি কুইন্টালের দাম কত হবে? ঠিক না, একদম সোজা। আমি দেখেছি টোটাল আমার মেশাতে হবে, এক রেশিও মেশাবো আর তার রেশিও মেশাবো। তাহলে প্রথমটা হচ্ছে 134, আমার মেশাতে হবে 1 রেশিও 4। তাহলে প্রথম যে 136 টাকা কুইন্টাল আছে, ধরে নিলাম এটা 1 কেজি, এটা 4 কেজি, আর টোটাল হচ্ছে 5 কেজি, তাহলে 1 কেজির দাম কত?
1 ইন্টু 136 প্লাস 4 কেজির দাম কত পরেরটা 4 ইন্টু 141, তাহলে কত হচ্ছে 136 প্লাস 4 4 4 16 4 1 4 1 5 564। যদি যোগ করি তাহলে হচ্ছে 0 6 3 9 10 0 5 1 6 1 7। টোটাল ভ্যালু কত বেরোলো, টোটাল দাম কত বেরোলো 700। কত ইউনিটের 700 বেরোলো, টোটাল বের করলাম 4 আর 1 এর 5 ইউনিটের দাম বেরোলো 700 টাকা। আমাকে বলেছে প্রতি কুইন্টালের দাম কত, প্রতি, আমি এটাকে 1 কুইন্টাল ধরে নিয়েছিলাম, এটাকে হ্যাঁ প্রতি কুইন্টাল হয়, এটাকে 1 কুইন্টাল ধরেছিলাম, এটাকে 4 কুইন্টাল ধরেছিলাম, তাহলে প্রতি কুইন্টালের দাম কত হবে, এই 700 কে 5 দিয়ে ভাগ করে দেব, যেহেতু টোটাল আমার 5 হয়েছে, তাহলে কত হবে 140 টাকা। आंसर কত হবে 140 টাকা। সোজা যাবে। নেক্সট 50 গ্রাম সোনা এবং রূপোর মিশ্রণে 80% সোনা আছে, ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মিশ্রিত করলে সোনার পরিমাণ 95% হবে। খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। দেখো প্রথমটাই যদি আমি দেখি তাহলে সোনা আর রূপো দুটো জিনিস আছে, একটা আছে সোনা একটা আছে রূপো। তাহলে সোনা কতটা আছে আর রূপা কতটা আছে। যদি বলি প্রথম মিশ্রণ 80%, 80% মানে কত স্যার, 80% মানে কত, 80% মানে কত, এগুলো মুখস্থ করতে হবে। 80% মানে আমরা জানি 8/10, 8/10 মানে 4/5, 4/5 মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ সোনা আছে। তার মানে সোনা যদি 4 ভাগ থাকে তাহলে রূপা কত আছে স্যার 1 আছে, হ্যাঁ কি 5 ভাগের মধ্যে 4 ভাগই আছে সোনা, 80% সোনা, তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ সোনা, তাহলে 1 ভাগ রূপা। আচ্ছা বলা হয়েছে ওই মিশ্রণে আরো কত গ্রাম সোনা মিশ্রিত করলে, এটা ছিল আগের অনুপাত, সোনার পরিমাণ 95% হবে। 100 এর মধ্যে 95, 100 এর মধ্যে 95 কি হয়ে যাবে, 100 এর মধ্যে 95 হয়ে যাবে সোনা আর রূপা হয়ে যাবে 5, তার মানে রেশিও হবে 19:1, 19:1। বোঝা গেল কি গেল, প্রথমে অনুপাত ছিল সোনা এবং রূপার 4:1, পরবর্তীতে সেই অনুপাতটাই হলো 19:1। আমাকে বলা হয়েছে আরো কত গ্রাম সোনা মিশ্রিত করবে। আচ্ছা একটা কথা বলো, কোশ্চেনটা পড়ে কি বুঝলে, আমি কি রূপা মিশিয়েছি, রূপা তো মিশাইনি, শুধুমাত্র সোনা মিশিয়েছি, আমাদের রূপার অনুপাত সেমই আছে, আরো সুবিধা, কোনো সমস্যা নেই, রূপা যা ছিল তাই আছে। তার মানে সোনা ছিল 4 হয়ে গেছে 19, বেড়েছে কত স্যার 15 ইউনিট বেড়ে গেছে না, 4 ইউনিট ছিল 19 ইউনিট হয়ে গেছে, 15 ইউনিট বেড়ে গেছে। এবার কথা হচ্ছে স্যার 15 ইউনিটের ভ্যালু কত, কি করে বের করব, কি করে, দেখো আমাকে বলে দেওয়া আছে 50 গ্রাম সোনা, আমি যদি জানি 50 গ্রাম সোনা, তাহলে প্রথমে আমাদের ভ্যালু কত ছিল 4 সোনা 1 রূপা, 4 সোনা 1 রূপা, টোটাল কত ছিল স্যার 5 ইউনিটের ভ্যালু কত ছিল 50 গ্রাম, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত ছিল 10 গ্রাম, পেয়ে গেলাম তো, 1 ইউনিটের ভ্যালু কত ছিল 10 গ্রাম। ঠিক আছে, এইবার আমাকে মেশাতে হবে কত 15 ইউনিট, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে ইনটু 10, তার মানে কত অ্যানসার হবে 150 গ্রাম। আমাকে কতগুলো মেশাতে হবে, আমাকে 150 গ্রাম সোনা মেশাতে হবে, তাহলে নতুন অনুপাতে 95% সোনা থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সেগুলো তো না মিক্সচারের কোশ্চেন। বলা হচ্ছে একটা ধাতু সংগ্রহের মধ্যে কপার এবং জিঙ্ক, এগুলো মিক্সচার এবং অ্যালিগেশনের কোশ্চেন, কিন্তু যেহেতু অনুপাত দিয়ে করতে হচ্ছে তার জন্য এই চ্যাপ্টারের মধ্যে রেখেছি। হ্যাঁ দেখ, একটা ধাতু সংগ্রহের মধ্যে কপার এবং জিঙ্ক, কত কত আছে, একটা হচ্ছে 5 একটা হচ্ছে 2, কপার হচ্ছে 5 আর জিঙ্ক হচ্ছে 2। যদি 1.25 কেজি জিঙ্ক 1.25 কেজি জিঙ্ক মেশানো হলো
এবং 17 কেজি 500 গ্রাম ধাতু সংকরের মধ্যে মেশানো হয়। আচ্ছা, 17 কেজি 500 গ্রাম ধাতু সংকরের মধ্যে মেশানো হয়। 17 কেজি 500 গ্রাম ধাতু সংকরের মধ্যে মেশানো হয়, তার মানে এই যে প্রথমের যে অনুপাতটা আছে এই অনুপাতটা কতগুলোর মধ্যে আছে? তোমরা বলবে স্যার 17 কেজি 500 গ্রাম, কারণ পরে যেটা মেশাবে সেটা 17 কেজি 500 গ্রামের মধ্যে মেশাবে। সেটা কি মেশাবে? 17 কেজি 500 গ্রামের মধ্যে মেশাবে, হ্যাঁ কি না? তাহলে 17 কেজি মানে হচ্ছে কত? 1700 গ্রাম। তাহলে 17 কেজি 500 গ্রাম, তাহলে 1700 গ্রাম তার সাথে সাথে 500 গ্রাম, টোটাল হয়ে যাচ্ছে 2200 গ্রাম। 17 কেজি বলেছে, 17,000, তাহলে 17,500 গ্রাম টোটাল, বা ওই 17.5 লিখেও অসুবিধা নেই, চালিয়ে দিতে পারো। ঠিক আছে, দেখো টোটাল কত হচ্ছে 17,500 গ্রাম। এই যে 17,500 গ্রাম, এটা কত ইউনিটের ভ্যালু? স্যার এটার ভ্যালু না, 5 2 7 এর ভ্যালুই তো 17,500 গ্রাম। এটাই তো বলা হয় যে 17 কেজি 500 গ্রাম ধাতু সংকরের মধ্যে মেশানো। তাহলে এটা যদি 7 এর ভ্যালু হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 7 2 14, 5 7 35। 1 এর ভ্যালু হচ্ছে 2500 গ্রাম, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2500 গ্রাম। 7 ইউনিটের ভ্যালু 17,500, 1 ইউনিটের ভ্যালু 2500 গ্রাম। এটুকু তো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। 1 ইউনিটের ভ্যালু যদি 2500 গ্রাম হয়, তাহলে বলে স্যার 5 ইউনিটের ভ্যালু কত হবে? ইনটু 2500, তাহলে 5 25 125, 12,500 গ্রাম। আর এটার ভ্যালু কত হবে? ইনটু 2500, তাহলে হচ্ছে 5000 গ্রাম, তাই তো? 5000 গ্রাম। 12,500 গ্রাম মানে 12.5 কেজি, আর 5000 গ্রাম মানে হচ্ছে 5 কেজি। এইবার তোমাকে কি বলেছে? বলেছে যদি 1.25 কেজি 1.25 কেজি জিঙ্ক ওটার মধ্যে মেশানো হয়। কি মিশিয়েছি? জিঙ্ক মিশিয়েছি, কপার মিশিয়েছে কি? কপার মেশায়নি, তার মানে কপার 12.5 ছিল, 12.5ই থাকবে। শুধু জিঙ্ক যেটা 5 ছিল সেটার সাথে মেশালাম কত? 5 প্লাস 1.25, 5 প্লাস 1.25 মেশালাম। 1.25 যদি মেশাই তাহলে হয়ে গেল 6.25, আর এদিকে আমাদের ছিল 12.5, এদিকে ছিল 12.5। আমাদেরকে বলেছে তাহলে এই রেশিওটা কত হবে? নতুন রেশিওটা কত হবে? নতুন রেশিওটা কত হবে? দেখেই বোঝা যাচ্ছে না, 6 কিলো 6 কিলো 250 গ্রাম, এটা 12 কিলো 500 গ্রাম। তাহলে এটা অবশ্যই 2 অনুপাত, এটা কত অনুপাত? 1 অনুপাত। বা তোমরা যদি না দেখে বুঝতে পারো কাটাকাটি করে নিতে পারো, এটাই দেখবে 625 মানেই হচ্ছে 1250। ঠিক আছে, তাহলে অ্যানসার কত হবে? অ্যানসার হবে 200। ঠিক আছে, চলো। এক ব্যবসায়ী কি করেছে? আচ্ছা, এটা 16.50, 16.5, হ্যাঁ। বলেছে একটা ব্যবসায়ী 16.5 টাকা কেজি দরের কিছু চিনি 14 টাকা কেজি দরে কিছু চিনির সাথে মিশ্রিত করে মিশ্রিত চিনি 15 টাকা 50 পয়সা কেজি দরে বিক্রি করেছে। এতে তার লাভ লোকসান কিছুই হয়নি, লাভও হয়নি লোকসানও হয়নি। ঠিক আছে, যে দামে কিনেছিল সেই দামেই সে বিক্রি করতে পেরেছে। বলেছে মিশ্রণের দুই জাতীয় চিনির পরিমাণের অনুপাত কত? একদম ইজি জিনিস, ছোট্ট করে অ্যালিগেশন লাগিয়ে দাও। তাহলে ফার্স্ট টাইপ যেটা চিনি ছিল আর সেকেন্ড টাইপ চিনি, এটা ফার্স্ট টাইপ চিনির দাম কত? 16.50, সেকেন্ড টাইম কত? 14 টাকা। এবং এই দুটোকে মিশিয়ে বিক্রি করেছে কততে? বলবে স্যার 15.50। অ্যালিগেশন যদি লাগাই তাহলে এটা হচ্ছে 1.50, এটা যদি লাগাই তাহলে এটা হচ্ছে 1.50, আর এটা হচ্ছে 1, তাই তো? দশমিক ওঠানোর জন্য দুই দিকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে পড়ে থাকলো এটা 150, আর এটা হয়ে গেল 100। 50 দিয়ে করে দিলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। তাহলে আমাদের কত অনুপাতে মেশানো হয়েছিল? প্রথম অনুপাত মেশানো হয়েছিল 3 অনুপাত, আর দ্বিতীয়টা মেশানো হয়েছিল 2 অনুপাত। 3:2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অ্যালিগেশন নেই, এটা ভালো কোশ্চেন।
কি বলা হলো? বলা হলো 1 কেজি বালি ও লোহার মিশ্রণের মধ্যে লোহার পরিমাণ 20%। একটু আগে একটা সেম একই রকমের অঙ্ক করা হলো। কত পরিমাণ বালি মেশালে মিশ্রণের মধ্যে লোহার পরিমাণ 5% হবে? আচ্ছা, 20% মানে কত? 1 এর 5। 20% মানে কত? 1 এর 5। তাহলে আমি লিখে নিচ্ছি প্রথমে বালি, আর এটা লিখে নিচ্ছি লোহা। বালি আর লোহা বলেছে লোহার পরিমাণ, লোহার পরিমাণ 20%। তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ কে? 1 ভাগ হচ্ছে লোহা। তাহলে 1 ভাগ যদি লোহা হয়ে যায়, বাদ বাকি কয় ভাগ থাকলো? 5 ভাগের মধ্যে বলতে স্যার 4 ভাগ। তাহলে বালি আর লোহার অনুপাত কত ছিল স্যার? 4:1 ছিল। বলা হয়েছে কত পরিমাণ বালি মেশালে মিশ্রণের মধ্যে লোহার পরিমাণ 5% হবে। 5% মানে হচ্ছে 1/20। 5% মানে হচ্ছে 1/20। তার মানে 20 ভাগের মধ্যে 1 ভাগ হবে লোহা। 20 ভাগের মধ্যে 1 ভাগ হবে লোহা। লোহা 1 ভাগই থাকলো, আর বাদ বাকি 19 ভাগ হয়ে যাবে। আচ্ছা, সেম কোশ্চেন চলে আসছে নাকি? ঠিক আছে, দেখো বাদ বাকি 19 ভাগ হয়ে যাবে কি আগের মতোই হচ্ছে, বাদ বাকি 19 ভাগ হয়ে যাবে বালি। এটুকু তো বুঝে গেলাম। বলা হয়েছে কত পরিমাণ বালি মেশালে, কত পরিমাণ বালি মেশাতে হবে। লোহা মেশাইনি, লোহা আমাদের সেম আছে, কোনো সমস্যা নেই, লোহা আমাদের ইকুয়াল আছে। সমস্যা হচ্ছে 4 থেকে 19 হয়েছে। তাহলে 4 থেকে 19 যদি হয়, কতটা মিশিয়েছে স্যার? স্যার 15 ইউনিট মিশিয়েছে। 15 ইউনিট বালি যোগ করেছে। 15 ইউনিটের ভ্যালু কত কি করে বুঝবো? আমাদের প্রথমে অনুপাত ছিল 4:1। টোটাল কত ছিল অনুপাত? 5 অনুপাত। এই 5 অনুপাতের ভ্যালু কত বলে দিয়েছে স্যার? 1 কেজি। তাহলে 5 অনুপাতের ভ্যালু যদি 1 কেজি হয়, 5 অনুপাতের ভ্যালু হচ্ছে 1 কেজি। 1 অনুপাতের ভ্যালু কত? 1/5 কেজি। আর আমাকে বলেছে কত অনুপাতের ভ্যালু দিয়েছে? 15 অনুপাত। তাহলে 15 অনুপাতের ভ্যালু কত হবে? 1/5 into 15। তাহলে 3 কেজি। অ্যানসার কত হবে? অ্যানসার হবে 3 কেজি। কত কেজি বালি মেশাতে হবে স্যার? 3 কেজি বালি মেশাতে হবে। ক্লিয়ার? দেখো করতে পারছো কিনা। দুটি পাত্রের মধ্যে ইথানল এবং গ্যাসোলিনের মিশ্রণ আছে। প্রথম পাত্রের মধ্যে ইথানলের পরিমাণ 60%, দ্বিতীয় পাত্রের মধ্যে ইথানলের পরিমাণ 30%। দুটি পাত্রের মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ইথানলের পরিমাণ 50% হবে? একদম সোজা, এক্ষুনি করলাম অ্যালিগেশন। যখনই তুমি দেখতে পাচ্ছ এখানেও ইথানল, এখানেও ইথানল, এখানেও ইথানল দেওয়া আছে, কোনো সমস্যা নেই, তুমি ডিরেক্ট কি করে দাও? অ্যালিগেশন মেরে দাও। তাহলে ইথানল প্রথম যেটা পাত্র ছিল, আর এটা হচ্ছে দ্বিতীয় পাত্র। তাহলে প্রথম পাত্রে কত পার্সেন্ট ছিল? 60%। দ্বিতীয় পাত্রে ইথানল কত ছিল? 30%। এবং মেশানোর পর শেষ পর্যন্ত যেটা মিশ্রণ হলো সেখানে আছে 50%। তাহলে এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে কত? 10। তাহলে কত অনুপাতে মেশানো হয়েছে? 2:1 অনুপাতে মেশানো হয়েছে। একদম সোজা প্রশ্ন। কত অনুপাত? 2:1 অনুপাতে মেশানো হয়েছে। এটা বলা হয়েছে। বলেছে দুই প্রকার পিতলে তামা এবং দস্তার অনুপাত হচ্ছে 8:3, একটা হচ্ছে 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন যে প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা এবং দস্তার অনুপাত কি হবে? এটা ভালো কোশ্চেন। ঠিক আছে, না প্রথম প্রকারে যদি দেখি, তাহলে এখানে আচ্ছা আমাদের অনুপাত কিসের কিসের বলেছে? একটা হচ্ছে তামা, একটা হচ্ছে দস্তা। প্রথম প্রকারে যদি দেখি, প্রথম প্রকারে তামা এবং দস্তার অনুপাত কত? 8 আর 3। দ্বিতীয় প্রকারে যদি দেখি, দ্বিতীয় প্রকারে কত? দ্বিতীয় প্রকারে হচ্ছে 15 আর 7। দ্বিতীয় প্রকার হচ্ছে 15 এবং 7। এবার এই দুই প্রকার মিশ্রণকে 5:2 অনুপাতে মেশাতে হবে। এই অনুপাতকে মেশাতে হবে 5 অনুপাতে, এটাকে মেশাতে হবে 2 অনুপাতে। মেশানোর পর যেটা পাবো আমরা, সেখানে তামা আর দস্তার অনুপাত কত হবে? খুব ভালো প্রশ্ন।
এইসব অঙ্কের ক্ষেত্রে ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে একটা জিনিস দেখো, এখানে টোটাল ইউনিট কত আছে দেখো তো। প্রথম মিশ্রণটা যদি বলি, প্রথম মিশ্রণের টোটাল কত আছে স্যার? 11 ইউনিট আছে। দ্বিতীয় মিশ্রণে কত আছে স্যার? বলবে 22 ইউনিট আছে। প্রথম মিশ্রণের টোটাল ছিল 11 ইউনিট, দ্বিতীয় মিশ্রণের টোটাল ছিল 22 ইউনিট। আমি কি করব, আমি প্রথমে ইউনিটটাকে সেম করে নেব, আমি টোটালটাকে সেম করে নেব, যাতে এখানেও 22 হয় এখানেও 22 হয়। তাহলে এখানেও 22, এখানে 22 করতে গেলে কি করতে হবে, যেহেতু 11 হয়ে আছে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাও আমি ইনটু 2 করলাম, তার সাথে সাথে এটাও ইনটু 2 করলাম, তাহলে এটা কত হয়ে গেল 16, এটা কত হয়ে গেল 6। এইবার দেখো আর কোনো সমস্যা নেই, এখানেও 16 ছয়ে 22 ইউনিট, এখানেও 15 সাথে 22 ইউনিট। এইটুকু বোঝা গেল কি গেল না? আমি কি করলাম, আমি শুধুমাত্র টোটাল যে ইউনিটটা ছিল আমি শুধুমাত্র সেটাকে সমান করলাম, আর কিছুই করিনি, টোটাল ইউনিটটাকে সমান করলাম। এইবার কি বলেছে, বলা হয়েছে এই দুই প্রকার মিশ্রণকে 5:2 অনুপাতে মেশাতে হবে। এই দুই প্রকার মিশ্রণকে 5:2 অনুপাতে মেশাতে হবে। 5:2 অনুপাতে যদি মেশায় তাহলে বলেছে নতুন যে প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা এবং দস্তার পরিমাণ কি হবে। তার মানে এই প্রথমটাকে কত অনুপাতে মেশাবো, এই প্রথমটাকে কত অনুপাতে মেশাবো স্যার 5 অনুপাতে, এবং দ্বিতীয়টাকে কত অনুপাতে মেশাবো স্যার 2 অনুপাতে। মেশাই দেখি, যদি এটাকে 5 অনুপাতে মেশাই তাহলে 5 তে 80 চলে আসবে না, তামা চলে আসবে 80 ইউনিট, আর দস্তা চলে আসবে কয় ইউনিট 30 ইউনিট। দস্তা কয় ইউনিট 30 ইউনিট। আবার এটাকে যদি 2 অনুপাতে মেশায় তাহলে এটা হচ্ছে 30 ইউনিট চলে আসবে, এটা 14 ইউনিট চলে আসবে। হ্যাঁ কি এইটুকু তো ক্লিয়ার হলো, এইটুকু তো ক্লিয়ার হলো। যদি আমি দেখি, যদি আমি দেখি তাহলে টোটাল তামা কত হলো আমাদের, এটা হচ্ছে তামা, এটা হচ্ছে দস্তা, টোটাল তামা কত হলো স্যার 110 ইউনিট, এবং টোটাল দস্তার অনুপাত কত হলো 44 ইউনিট। এটা তো আমার টোটালটা হয়ে গেল, মেশানোর পর আমি এটা পেলাম। তাহলে মেশানোর পর আমাদের রেশিওটা কত বেরোলো, যদি আমি ডিরেক্ট 22 দিয়ে 11 দিয়ে কাটো তাহলে 10:4, তাহলে আবার যদি 2 দিয়ে দিই তাহলে 5:2, 5:2। তার মানে নতুন যে মিশ্রণটা পাবো সেই মিশ্রণে আমাদের তামা আর দস্তার অনুপাত কত হবে 5:2। ভালো করছে, ঠিক আছে। এটা এইভাবে করে করবে, আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি বলে সময় লাগছে, যখন নিজেরা করবে তখন খুব কম সময়ে কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, তো কোশ্চেন তো করতেই থাকবো। তার আগে যদি যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। তোমরা কমেন্ট করলে বা লাইক করলে, সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে সেটা আমাদের জন্য ভালো লাগে, আমার একটু একটু মোটিভেটেড হয়ে আর কি। সবারই তো মোটিভেটেড হওয়ার দরকার আছে, আমরা একটু মোটিভেটেড হই। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের যে এই প্লেলিস্টটা আছে সেটা ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে যদি কোনো ভিডিও দেওয়া হয় সবার আগে তোমার কাছেই পৌঁছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলা হয় যে একমাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ এবং জল মেশানো আছে, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশালে জল এবং সিরাপের অনুপাত 2:1 হবে। সুন্দর, খুবই ভালো। দেখো, আমি যদি বলি সিরাপ আর জল, সিরাপ আর জলের পরিমাণ কত, সিরাপের পরিমাণ দেওয়া আছে 3, জলের পরিমাণ দেওয়া আছে 1। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশালে
জল ও সিরাপের অনুপাত, তার মানে জল হয়ে গেছে 2, সিরাপ হয়ে গেছে 1, এটাই তো বলা হয়েছে। জল এবং সিরাপ এখানে উল্টে দিয়েছে, ঠিক আছে, তাহলে যদি 2:1 লিখে দিতে তাহলে শেষ। এখানে উল্টে দিয়েছে, এখানে উল্টো আছে, এখানে উল্টো আছে, তাহলে 2:1 বলা হয়েছে। কি করা হয়েছে, প্রসেসটা কি করা হয়েছে, এই যে টোটাল ভ্যালুটা ছিল 4 ইউনিট, এই 4 ইউনিটের মধ্যে থেকে কিছু পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে। এবার যখন মিশ্রণ তুলেছে সেখানে জলও আছে, সেখানে এই সিরাপও আছে, এবং ওঠানোর পর যেটা নতুন ঢেলেছে সেটা শুধু জল ঢেলেছে, দেখো সম পরিমাণ জল ঢেলেছে। তাহলে ধরে নিলাম এই 4 ইউনিট ছিল, 4 ইউনিটের মাঝখান থেকে কিছু পরিমাণ তুলে নিল, কিছু পরিমাণ লিকুইড বা মিশ্রণ তুলে নিল, সম পরিমাণ জল ঢাললো। সম পরিমাণ যদি জল ঢালে তাহলে কি ওই টোটাল যে ভ্যালুটা ছিল সেটার উপর কোনো এফেক্ট পড়বে কি? বলবে স্যার না, মোটেও পড়বে না, কারণ যতটা তুলে নিয়েছি সেই পরিমাণই জল ঢেলেছি। তার মানে এখানে যদি 4 অনুপাত হয় তাহলে পরেরটাতেও 4 অনুপাতই হওয়া উচিত, কারণ টোটালের উপর তো কোনো এফেক্ট পড়বে না। আমাদের ক্যাচটা এখানেই, আমরা তাহলে টোটালটাকে কি করবো, একবার টোটালটা বের করবো। এখানে ছিল টোটাল 4 ইউনিট, এখানে আছে টোটাল 3 ইউনিট, তাহলে যদি আমরা সমান করতে চাই টোটালটাকে, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দাও, এটাকে 3 দিয়ে গুণ করো ইনটু 3 ইনটু 3, এটাকে 4 দিয়ে গুণ করো ইনটু 4 ইনটু 4, তাহলে নতুন যে অনুপাতটা বের হচ্ছে তাহলে কত হচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে কত ছিল, কত ছিল, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 8, আর এটা হয়ে যাচ্ছে 4। দেখো 9 3 12 ইউনিট ছিল, এখনো 4 8 12 ইউনিটই আছে, কোনো সমস্যা নেই। এইবার তোমাকে কি দিয়েছে, বলা হয়েছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মিশিয়েছিল। ওই শরবতের কত অংশ তুলে নিয়েছিল এবং তার পরিবর্তে সমপরিমাণ জল মিশিয়েছিল। আমাকে একটা কথা বলো, একটা শরবত আছে, শরবতের মধ্যে সিরাপও আছে, জলও আছে। আমি যদি শরবতের হাফ তুলে নিই, আমি যদি শরবতের হাফ অংশ তুলে নিই, হাফ অংশ তোলা মানে কি এটা না যে ওই শরবতের মধ্যে মিশ্রিত অবস্থায় যে সিরাপ ছিল সিরাপও হাফ উঠে গেল, মিশ্রিত অবস্থায় যে জল ছিল জলও হাফ উঠে গেল? অবশ্যই উঠবে, তাই তো উঠবে। তার মানে আমার এখানে বলেছে ওই শরবতের কত অংশ তুলে না, আমি যদি, যেহেতু অংশ বলেছে, আমি যদি সিরাপের অংশটা বের করতে পারি যে সিরাপ এত অংশ তোলা হয়েছিল, তাহলে বলে দিতে পারবো যে মিশ্রণটাও এত অংশ তোলা হয়েছিল। আলটিমেটলি মিশ্রণটাও এত অংশ তোলা হয়েছে, সিরাপটাও সেম তোলা হয়েছে, জলটাও সেম তোলা হয়েছে, তো তার জন্য তো সবগুলো সমান আছে। তাহলে দেখো তো সিরাপ, সিরাপ ছিল 9, হয়ে গেছে কত, সিরাপ ছিল 9, হয়ে গেছে কত, 4 হয়ে গেছে। তার মানে তুলেছে কত স্যার, -5, তুলেছে কত, 5 অংশ তুলেছে, কতর মধ্যে তুলেছে, 9 এর মধ্যে তুলেছে। তার মানে 5/9 অংশ সিরাপ তোলা মানে কি, 5/9 অংশ সিরাপ তোলা মানে 5/9 অংশ জলও তুলেছিল মিশ্রণের সাথে সাথে, এবং 5/9 অংশ টোটাল জলও তুলেছিল, এবং আবার সমপরিমাণ 5/9 অংশ জল ঢেলেওছে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 5/9 অংশ। কতটা পরিমাণ জল তুলেছিল, 5/9 অংশ জল তুলে নিয়েছে। যদি ছোট্ট মনে কোনো কোশ্চেন থাকে, যদি বলা মানে বলতে ইচ্ছে হয় যে স্যার এখানে বলা হয়েছে কত পরিমাণ অংশ, শরবতের কত অংশ বলেছিল, সিরাপের অংশ বলেনি, আপনি সিরাপ বের করলেন। আরে আমি ওটাই বোঝাচ্ছি যে যত পরিমাণ সিরাপ তুলে নেবে সেটা তো রেশিওতেই তো আছে, তাহলে তো অত পরিমাণ জলটাও তুলেছে মানে টোটালটাও তুলেছে। তার জন্য যে কোনো একটা বের করলেই হলো। আমি যেহেতু তোলাটা বলেছে সেহেতু এটা দেখতে পাচ্ছি কমে গেছে, এটা কমে গেছে মানে কি, এটাই তুলেছে, এটাই তুলেছে, তাহলে এটাই যদি তুলে কতটা তুলেছে, 9 ছিল 4 হয়েছে স্যার 5 তুলেছে, কততে 5 তুলেছে, 9 এর মধ্যে 5 তুলেছে, হয়ে গেল 9/5। ঠিক আছে, চলো। এবিসি একটি যৌথ ব্যবসায় 7:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে।
যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:7 হয় তবে তাদের বিনিয়োগ করার সময়ের রেশিও কত, কত সময়ের জন্য তারা টাকাটা বিনিয়োগ করেছিলেন। দেখো তো পারছো কিনা। দেখো আগে একটা ছোট্ট জিনিস বলে নি, প্রফিট বা লাভ সবসময় কি হয়, এই লাভ সবসময় মূলধন ইনটু সময়, এটা রেশিও সময় সমান। লাভ সবসময় আমরা কি বলতে পারি, মূলধন ইনটু সময়। লাভ মানেই হচ্ছে মূলধন ইনটু সময়। তাহলে এখান থেকে যদি আমি সময় বের করি, সময়কে আমি কি লিখতে পারবো স্যার, বলতে পারি আমি দেখো আমি মূলধন বাই লাভ বলতে পারি, সময় মানে মূলধন বাই লাভ বলতে পারি, বলবে স্যার হ্যাঁ বলতে পারি। এইবার অঙ্ক বুঝে যাবে। দেখো এ বি সি তিন ব্যাংক, তাদের যেটা মূলধন ছিল, তাদের যেটা মূলধন ছিল, মূলধনের অনুপাত কত, 7:3:2। তাদের যেটা লাভ হয়েছে সেটার অনুপাত কত, 2:3:7। 2:3:7 বলা হয়েছে। তাহলে সময় কত, তারা কত সময়ের জন্য, তারা কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল। আমি সময় মানে কি জানলাম, মূলধন বাই লাভ। তাহলে এর ক্ষেত্রে যদি বলি এর মূলধন কত ছিল, বলবে স্যার 7। এর মূলধন কত ছিল, 7। এটা একটু ভুল বললাম না আমি। সময় সমান সমান কি হবে, সময় সমান সমান হবে লাভ বাই মূলধন, লাভ বাই মূলধন হবে। তার মানে এর লাভ কত ছিল, এর লাভ ছিল 2 ইউনিট এবং মূলধন কত ছিল 7। তাহলে ওর সময় কত, 2:7। তার জন্যই তো 7 এর সাথে 2:7 যোগ করলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটাই তো বলছিলাম, মূলধন ইনটু সময়, মূলধন ইনটু সময় সমান সমান লাভ। ঠিক আছে, একই জিনিস। তাহলে এটার ক্ষেত্রে কত হবে, 3/3, কোনো সমস্যা নেই, লাভও 3, কত 3। এটা হচ্ছে লাভ বাই সময়। আচ্ছা লাভ বাই মূলধন, লাভ ছিল 7, মূলধন হচ্ছে 2, লাভ ছিল 7, মূলধন হচ্ছে 2। তাহলে রেশিও কত হলো, 2/7, 3/3 আর 7/2। এরকম করলে কি রাখা যাবে, মোটেও না, এরকম করলে রাখা যাবে না। 3/3 কে আমরা 1 লিখে দিতে পারি, এটাকে 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই রেশিওটাকে যদি, এটা একদিন বলেছিলাম কি করে কি নরমাল রেশিওতে আনতে হয়। লবে কত আছে, 7 আছে, 7 আর 2 কত হয়, 14 হয়। তার মানে প্রত্যেকটাকে 14 দিয়ে গুণ করে দেবো, প্রত্যেকটাকে 14 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে 7, এটা তো হয়ে গেল, এটা হয়ে যাবে 7। তাহলে হয়ে যাবে কত, এর সময় কত হয়ে যাবে, 7 7 49, বি এর সময় হয়ে যাবে কত, 14, আর সি এর সময়, কিছু ভুল করলাম, কিছু ভুল করলাম কি, কেন দুটাকে ও সরি, এক সেকেন্ড, 7:3:2 2:3:7 সময় সমান সমান হচ্ছে লাভ বাই মূলধন, লাভ 2, মূলধন 7, লাভ 3, মূলধন 3, লাভ 7, মূলধন 2, 7 2 14। আচ্ছা এটা 7 দিয়ে 14 কাটলে 2, ঠিক আছে। তাহলে 2 2 আর 4, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 14, আর এটা হয়ে গেল 49। তাহলে অ্যানসার কত হবে, তাদের সময়ের অনুপাত কত হয়েছিল, 4:14:49। তাদের সময়ের অনুপাত 4:14:49। ঠিক আছে, পছন্দ করো, আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এটাই ছিল তোমাদের আজকে লাস্ট কোশ্চেন। আর অনুপাত সমানুপাত করাবো না। নেক্সট দিন যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমাদের অ্যারিথমেটিক এর মধ্যে ধরা হয়। নেক্সট দিন পড়াবো হচ্ছে লাভ ক্ষতি। ঠিক আছে, প্রফিট এন্ড লস। এবং প্রফিট এন্ড লস যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রথম থেকে ধরে ধরে বেসিক ধরে ধরে ক্লাসগুলো করাবো। কোশ্চেন প্র্যাকটিসের থেকে ওই চ্যাপ্টার গুলোতে বোঝানোর জিনিস বেশি, থিওরি গুলোকে বেশি জানতে হবে, সূত্রগুলোকে মনে রাখতে হবে, কনসেপ্ট গুলো বুঝতে হবে। ঠিক আছে, তো আশা করছি এই ক্লাসটা তো দেখবেই, তারপরের যে ক্লাসগুলো হবে সেটা আরো মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই জানাবে,
এবং পাশে থাকবেন। ঠিক আছে।